নমস্কার। সোশ্যাল সায়েন্স ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজ দুর্গাপুরের কর্মকর্তাদের আজকে এখানে আমাকে বক্তা হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই। ছুটির দিনেও বিপুল সংখ্যায় শ্রোতারা এসছেন, সবার প্রতি শ্রদ্ধা। আমি বলবো দাঙ্গা দেশভাগ উদ্বাস্তু, যে কটা ভাগে ভাগ করে আমি আলোচনাটাকে সাজাতে চাইছি সেটা হচ্ছে দেশভাগের আগের দাঙ্গা। সেই দাঙ্গা সংগঠন করা হয়েছিল যে প্রপাগান্ডা সাহিত্যের মাধ্যমে, সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা আমরা করবো যে কিভাবে দাঙ্গা তৈরি করা হলো, দাঙ্গার নির্মাণ কিভাবে হলো। খুব সহজে চিনতে পারবেন, কারণ একই রকম সময়ের মধ্যে দিয়ে আমরা আবার পাচ্ছি প্রপাগান্ডা সাহিত্য আবার চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। ফলে বলতে পারেন আজকে এই যে কথাগুলো আমি বলবো, দাঙ্গার ইতিহাস নিয়ে অনেকদিন ধরে চর্চা করা, দেশভাগের ইতিহাস নিয়ে অনেকদিন ধরে চর্চা করার পরে আজকে আবারও সেই জিনিসগুলোর পুনরাবৃত্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেই আতঙ্ক থেকে আজকে আমার এই কথা। এই প্রপাগান্ডা সাহিত্যের আলোচনা করার পরে আমি আপনাদের সঙ্গে তুলে আনবো দাঙ্গার বিভৎসতার কিছু গল্প, এবং সেই গল্পের মধ্য দিয়ে একটা তুলনামূলক আলোচনা আসবে পশ্চিম সীমান্তে দাঙ্গা কি রূপ নিয়েছিল, পূর্ব সীমান্তে কি রূপ নিয়েছিল। এবং এই তুলনামূলক আলোচনার শেষে আমি কিছু মৌলিক পার্থক্যের কথাও দুই সীমান্তে আপনাদের সাথে তুলে ধরব। পশ্চিম সীমান্তে ওই রক্তাক্ত সময়ের ইতিহাস দাঙ্গা পীড়িতরা কিভাবে বাঁচিয়ে রেখেছে বনাম পূর্ব সীমান্তে সেই দাঙ্গার যন্ত্রণাকে অতিক্রম করে মানুষরা কিভাবে লড়েছে। এই তুলনামূলক আলোচনার শেষে আমি খুব গুরুত্ব দিয়ে দাঙ্গা পীড়িত মহিলাদের সম্বন্ধে প্রাথমিক আলোচনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই, এবং সবকিছুর শেষে পূর্ব সীমান্তের বাঙালি উদ্বাস্তুরা যারা এই দেশভাগ দাঙ্গা, দেশ ছেড়ে আসা, অন্য দেশে অসম্মানিত উদ্বাস্তু জীবন বেছে নেওয়া, কলোনি জীবনে চলে যাওয়া, এবং আলটিমেটলি উদ্বাস্তু হিসাবে বাস করেও জমির অধিকার, নাগরিক অধিকারকে অর্জন করা, কেড়ে নেওয়া, এই যে সংগ্রাম পেরিয়ে আসা, এই সংগ্রাম পেরিয়ে আসার পরে দীর্ঘ কয়েক দশক ধরে উদ্বাস্তু সত্তা তারা বয়ে নিয়ে গেল নাকি বর্জন করলো, এই শেষ প্রশ্নটা তুলে আমি আমার আলোচনাকে শেষ করব। এই কটা ভাগে আমার আলোচনা আপনাদের সামনে উপস্থিত করার জন্য আমি চেষ্টা করছি। প্রথমেই বলি, আমাদের সবার কাছেই দাঙ্গা, দেশভাগ এই শব্দ দুটো বললে একটা কমন ছবি ভেসে ওঠে। সত্যি করে যদি বলি তাহলে এই ছবির মধ্যে কোথাও আছে আগ্রাসীরা বেশিরভাগই মুসলমানরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, তারা হিংস্র, তারা একটু বেশি জঙ্গি প্রকৃতির মানুষ। একতরফা ভাবে শিখদের এবং হিন্দুদেরকে তারাই মেরেছিল। কেউ শেখায়নি, কিন্তু কি করে জানি আমরা শিখে গেছি। কেউ ক্লাসে পড়ায়নি, কিন্তু কি করে জানি আমাদের মনে এই বিশ্বাসটা তৈরি হয়েছে। কি করে হলো? অ্যাগ্রেসর মানে মুসলিম। দেশভাগের কথা বললেই কোথাও একটা অজান্তে মনের ভেতরে এই বিষয়টা আমাদের খোঁচা মারে। তথ্য প্রমাণ একদম তা বলে না। সেই তথ্য প্রমাণের গল্পটা দিয়ে শুরু করি। সমগ্র ভারতীয় উপমহাদেশে দেশভাগের দাঙ্গায় যত মানুষ নিহত হয়েছিলেন, শিখ এবং হিন্দু মিলিয়ে, তাদের থেকে নিহত মুসলিমের সংখ্যা অনেকটা বেশি। শিখ এবং হিন্দু মিলিয়ে যত মহিলা লুণ্ঠিতা, ধর্ষিতা, নির্যাতিতা হয়েছিলেন, তাদের থেকে দ্বিগুণ মুসলিম মহিলার সংখ্যা। এবং দেশভাগের পরে রিকভারি মিশন, তার গল্প আমি ডিটেলসে বলবো। সেই রিকভারি মিশনে যত মহিলাকে পাকিস্তান থেকে উদ্ধার করে ভারতে নিয়ে আসা হয়েছিল, হিন্দু প্লাস শিখ, এবং যত মহিলাকে পাকিস্তানের টিমটা এসে ভারত থেকে পাকিস্তানে ফেরত নিয়ে গেছিল মুসলিম মহিলাদেরকে, সেই সংখ্যাও প্রায় দ্বিগুণ মুসলিমদের সংখ্যা। তাহলে যে গল্পটা আমার মনের মধ্যে কোথাও লুকিয়ে বসে আছে, মুসলিম মানে অ্যাগ্রেসর, দেশভাগে একতরফা তারাই মার দিয়েছে, গল্পটা বোধহয় তথ্য প্রমাণ ঠিক সত্যি বলে প্রমাণ করছে না। তাহলে আমাদের রিথিঙ্ক করার প্রয়োজন আছে, আসলে ঘটনাটা কি ছিল। আসলে একটা মোটা দাগের ইতিহাসের মধ্যে আমরা বড় হই। যেমন ক্লাসরুমে আমরা একটা মোটা দাগের ব্ল্যাকবোর্ডের ফ্রেম
তার মধ্যে লিখতে বাধ্য হই, সেটা ছাড়িয়ে দেয়ালে তো যেতে পারি না। আমার চিন্তা ভাবনাকেও, আমাদের সবার চিন্তা ভাবনাকে, সামগ্রিক বিশ্বাসকে ওরকম একটা ফ্রেম বেঁধে রাখে। এই আলোচনা যারা গবেষণা করছেন তাদের কাজ হচ্ছে বাকি বাইরে, এই ফ্রেমের বাইরে থাকা ছোট ছোট গল্পগুলোকে তুলে এনে প্রশ্ন তৈরি করে এই মোটা দাগের কাঠামোটাকে ভেঙে ফেলে নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করা। এখন 1946-এর কলকাতার দাঙ্গা, বিভৎস দাঙ্গা, 4-5 দিন ধরে মানুষ আর মানুষ ছিল না, অমানুষ হয়ে গেছিল। এর ঠিক 18 দিন আগে কমিউনিস্ট পার্টি পরিচালিত ডাক এবং ডাক্তার কর্মীদের, পোস্টাল টেলিগ্রাফ কর্মীদের একটা বিরাট সাধারণ ধর্মঘট হয়, যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল কর্মী রুটি রুজির দাবিতে আন্দোলন করেছিলেন, ধর্মঘট করেছিলেন। ঠিক 18 দিন পর সবাই রুটি রুজির লড়াই থেকে ধর্মের লড়াইয়ে চলে গেল। কলকাতা একটা অমানুষের নগরী হয়ে গেল। বোঝা যায়নি কমিউনিস্ট পার্টি যখন এরকম রুটি রুজির দাবিতে আন্দোলন করছে, ধর্মঘট করছে, তার 18 দিন পরে এরকম রক্তস্রোত বয়ে যাবে, কেউ বোঝেনি। কমিউনিস্ট পার্টি বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি? কোথায় তাকে বিভ্রান্ত করা হয়েছিল আমি আলোচনার শেষে আসবো। কিন্তু একটা জিনিস আমাদেরকে, ইতিহাসের চর্চা যারা করি তাদেরকে প্রশ্ন তুলতেই হবে যে একটা ঐক্যবদ্ধ শ্রমিক শ্রেণীর লড়াই যখন কলকাতা জুড়ে হচ্ছে, কলকাতা শহর জুড়ে ধর্মঘটে অচল হচ্ছে, তার 18 দিন পরে এরকম দাঙ্গা হতে পারে না, কিন্তু হয়েছিল। তাহলে কোথাও একটা আমাদের বোধে একটা ফাঁক থেকে যাচ্ছে। আমরা এই ধাঁধা একটা তৈরি হচ্ছে, এই ধাঁধার সমাধান করা খুব প্রয়োজন। আমার পেপারটা ধরতে পারেন, এই ধাঁধার সমাধান করার একটা চেষ্টা। কি ছিল তাহলে সেই ঘটনা, এই লুকানো বিষয়টা যেটা বুঝতেই দেয়নি কাউকে যে এরকম একটা দিন আসছে? এই মিসিং লিঙ্কটা আমরা খোঁজার একটু চেষ্টা করি। নির্দ্বিধায় আজকে আমরা বলতে পারি যে দেশভাগের জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, মুসলিম লীগের শীর্ষ নেতৃত্ব একটা সময় গিয়ে রাজি হয়ে গেছিল। ব্যতিক্রমে 2-4 জন অবশ্যই আছেন, সবাই রাজি হননি। হয়তো বয়সজনিত কারণেই দেশভাগ হয়ে গেলে মন্ত্রিত্ব ক্ষমতা আসবে, এই ভাবনা কোথাও তৈরি হয়েছিল। কিন্তু রাজি হননি কারা? সাধারণ মানুষ, দুটো দলেরই মাঝারি স্তরের নেতৃত্ব, নিচু স্তরের নেতৃত্ব। এদেরকে কনভিন্স না করলে তো দেশভাগ কেউ মানবে না। তাহলে দাঙ্গা কি জনগণকে এবং মুসলিম লীগ কংগ্রেসের মাঝারি এবং নিচু দলের নেতৃত্বকে এটা বিশ্বাস করানোর জন্য ব্যবহৃত হয়েছিল যে এই রক্তপাত, এই হিংস্রতা, এই খারাপ সময়ের থেকে দেশভাগ ভালো, আলাদা হয়ে যাক, আলাদা হয়ে গিয়ে ভালো থাকি? হতে পারে, এই প্রশ্নটা মাথায় নেওয়া প্রয়োজন। এবং এই প্রশ্নটা মাথাতে সত্যি সত্যি চেপে বসে যখন আমরা দেখতে পাই ডাইরেক্ট অ্যাকশনের কল যারা দিচ্ছেন, পাল্টা কংগ্রেসের তরফ থেকে এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকেও যথেষ্ট গরম গরম কথা ইনিশিয়ালি বলা হচ্ছে, কিন্তু যত ডাইরেক্ট অ্যাকশনের দিকে আমরা এগোচ্ছি তত এই মূলধারার প্রধান রাজনৈতিক দলগুলো বা সংগঠনগুলো তারা এই উত্তেজিত কথাগুলো বলা বন্ধ করে দিচ্ছেন। এবং দাঙ্গার আগে বাজারে দাঙ্গা সংগঠিত করার জন্য নামছে একাধিক বেনামি লিফলেট, প্যাম্ফলেট, বেনামি চিঠি, সংবাদপত্রে অদ্ভুত বিজ্ঞাপন, এবং তাদের একাংশ ব্রিটিশ পুলিশ বাজেয়াপ্ত করছে। সেই বাজেয়াপ্ত করে যে জিনিসগুলো আজকে আর্কাইভসে পাওয়া যায় বা পুলিশ রেকর্ডসে পাওয়া যায়, সেখান থেকেই আলোচনাটা তৈরি হয়েছে। আমরা ধরে নিতে পারি কিয়দংশ পুলিশ ধরেছিল, কিন্তু মেজরিটি সার্কুলেটেড হয়ে গেছিল। একটু মিলিয়ে নিন আমি কি বলার চেষ্টা করছি। ডাইরেক্ট অ্যাকশন ডে নিয়ে যে উত্তেজিত কথাবার্তা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, হঠাৎ করে সেই কথাগুলো বলা মুসলিম লীগের নেতৃত্ব বন্ধ করে দিচ্ছে। পাল্টা হিন্দুত্ববাদী সংগঠন যে গরম গরম কথা বলছে বা কংগ্রেসের নেতৃত্ব দাঙ্গা নিয়ে যে গরম গরম কথাগুলো বলছে, উত্তেজিত করার মতো যে কথাগুলো বলছে, সেগুলো তারা বলা বন্ধ করে দিচ্ছে। কারণ দাঙ্গার দায় বোধহয় কেউই ঘাড়ে নিতে চায়নি। দাঙ্গা অর্গানাইজ করছে বেসিক্যালি এই অ্যানোনিমাস লেটার্স, লিফলেট, প্যাম্ফলেট, এগুলো। দুটোর মধ্যে যোগসূত্র তাহলে কি সহজে আপনারা বুঝতেই পারছেন। এরকম কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস, কয়েকটা এরকম পুলিশের কাছে ধরা পড়া রেকর্ডের থেকে আসা প্যাম্ফলেট আপনাদের সামনে তুলে ধরবো। মুসলিম প্রপাগান্ডাও সেখানে আসবে, হিন্দু প্রপাগান্ডাও আসবে। এর বিপরীতে আরেকটা স্বর ছিল যারা দাঙ্গা আটকাতে চেয়েছিল, দাঙ্গা বিরোধী স্বর, কমিউনিস্ট পার্টির ভয়েস। অত্যন্ত ছোট শক্তি, কিন্তু সেই স্বরটা ছিল, সেটা আমি শেষে বলবো। এখন ক্যাবিনেট মিশন পরিকল্পনায় গ্রুপ অফ প্রভিন্সেসের কথা বলা হয়েছিল, যেটা কংগ্রেস এবং মুসলিম লীগ প্রথমেই মেনে নিয়েছিল, কিন্তু পরবর্তীকালে যখন কংগ্রেস মানতে অস্বীকার করে তখন জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশনকে কল দেন।
সেখানে কি বলেন? তার আগে এরকম একটা প্যাম্পলেট পাওয়া যায় যেখানে বলছেন, জিন্না বলছেন সেই কথাটা নিজেই, উনি বলছেন যে টুডে উই হ্যাভ অলসো ফোর্জড এ পিস্তল এন্ড আর ইন এ পজিশন টু ইউজ ইট। হুমকি, আজকে আমরাও একটা পিস্তল বানিয়ে ফেলেছি এবং সেটা ব্যবহার করার মতো জায়গায় পৌঁছে গেছি। এইভাবে হাওয়া গরম করা শুরু হচ্ছে। সুরাবর্দী বলছেন লীগের নেতৃত্বে সমস্ত শক্তিকে একজোট হতে হবে। জুলাই আগস্ট মাসে পুরোটা জুড়ে মুসলিমদের এক করার জন্য এরকম প্রপাগান্ডা চলতে থাকে, কিন্তু এরপরেই আমরা দেখতে পাচ্ছি এই শীর্ষতম নেতৃত্ব থেকে প্রপাগান্ডাটা বন্ধ হয়ে যাচ্ছে এবং এদের জায়গায় লিফলেট প্যাম্পলেট হাজির হচ্ছে। কয়েকটা মুসলিমদের এই ধরনের যে অ্যানোনিমাস লেটার্স বা লিফলেট পাওয়া গেছিল, কয়েকটা পড়ে শোনাই, ইন্টারেস্টিং। একটা লিফলেট পাওয়া গেছে যেখানে জিন্নার হাতে একটা সোর্ড ধরিয়ে ছবি আঁকা হয়েছে এবং সেখানে বলা হয়েছে, আশা ছেড়ো না, তলোয়ার হাতে তুলে নাও, ওহে কাফির, তোমার ধ্বংসের দিন বেশি দূরে নেই। আরেকটা এরকম প্যাম্পলেটে পড়া হয়েছে, এই রমজান মাসেই ইসলাম ও কাফেরদের মধ্যে প্রথম প্রকাশ্য যুদ্ধ আরম্ভ হবে। এই সময়ের অনেকগুলো মসজিদ থেকেও ডাইরেক্ট অ্যাকশন ডের কল দেওয়া হয় এবং মুসলিমদের এই আক্রমণ করাটা পবিত্র কর্তব্য বলে বলা হয়। একটা প্যাম্পলেট বলে যে আমরা আল্লাহর নামে জেহাদ শুরু করতে চলেছি, আমরা আপনাদের সামনে প্রমিস করছি যে আমরা আল্লাহর উপরেই নির্ভরশীল হয়ে থাকব, আল্লাহ আমাদের কাফেরদের উপর বিজয়ী বলে ঘোষণা করবেন এবং ইসলামের সাম্রাজ্য তৈরি করতে সাহায্য করবেন। একটা উর্দু প্রপাগান্ডা ডকুমেন্ট যেটা পুলিশ বাজেয়াপ্ত করেছিল, সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সমস্ত যুবক মুসলিমদের নিজেদের ক্যাম্পের বাইরে দাঙ্গার জন্য প্রস্তুত হয়ে ওয়েট করার জন্য, যতদিন পর্যন্ত জিন্না তাদেরকে ডেকে না নেন, মানে প্রস্তুতির আর কি। আর আরেকটা প্যাম্পলেট খুব ইন্টারেস্টিং কথা বলে, 16ই আগস্ট মুসলিমরা ভারতে তাদের প্রকৃত স্বাধীনতার যুদ্ধ শুরু করবে। আরেকটা বলা হয়েছিল, আমরা এবার দেখব আমাদের নিয়ে কে খেলা করে, রক্তের নদী বইয়ে দেব, আমাদের হাতে থাকবে তলোয়ার আর আল্লাহর নামে আমরা জিকারের আওয়াজ তুলব। 16ই আগস্ট হবে ডুমসডে, এক্স্যাক্টলি এই শব্দটা ব্যবহার করা হয়েছিল। আরেকটা প্যাম্পলেট বলেছিল, গোলামীর লৌহ শৃঙ্খল ভেঙে আজাদি আনিবে মুগুর, 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে। বেঙ্গল প্রভিন্সিয়াল লীগ হুমায়ুন আক্তারের লেখা একটা প্যাম্পলেটের 50,000 কপি বিলি করে। সেখানে একদম কলাম করে বলা হয়, একটার নাম হচ্ছে অর্থোডক্স ইসলাম, একটার নাম অর্থোডক্স হিন্দুইজম। কতটা আলাদা, বাঙালি আসলে এক নয়, তারা আসলে কতটা পৃথক সেইটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়। ঠিক একই জিনিস হিন্দু পাবলিসিটি ডকুমেন্ট যখন পড়বো আমি, সেখানে একই জিনিস পাবেন, উল্টোটা করে বলা হয়েছে অর্থোডক্স ইসলাম ইউনিটি অফ গডে বিশ্বাস করে, আর হিন্দুইজম পৌত্তলিকতায় বিশ্বাস করে, একাধিক ঈশ্বরে বিশ্বাস করে। ইসলাম বিশ্বাস করে সৌভ্রাতৃত্ব এবং বিশ্বভাতৃত্বে, আর হিন্দুইজম বিশ্বাস করে সামাজিক পৃথকীকরণে এবং কাস্ট সিস্টেমে। মুসলিমরা কবর দেয়, হিন্দুরা দাহ করে, মুসলিমরা গরু খায়, হিন্দুরা গরুকে পুজো করে, মুসলিমরা পাজামা পরে, পাঞ্জাবি পরে, হিন্দুরা শাড়িয়ার ধুতি পরে, মুসলিমরা হজে যায়, হিন্দুরা বেনারস গয়ায় যায়, এটসেট্রা এটসেট্রা। মুসলিমরা মৃত্যুর পরে কোথায় যায়, হিন্দুরা মৃত্যুর পরে কোথায় যায়, এরকম সব কল্পিত পৃথকীকরণের গল্প একদম লিফলেট করে ছাপা হয় এবং বেঙ্গল প্রভিন্সিয়াল মুসলিম লীগ এটা বিলি করে। হিন্দুরা কি প্রপাগান্ডা পিছিয়ে ছিল? না, হিন্দুরা প্রপাগান্ডা পিছিয়ে ছিল না। হিন্দু প্রপাগান্ডা ডকুমেন্টগুলো খুব ইন্টারেস্টিং, কয়েকটা পড়াশোনাই। একটা সার্কুলার ড্রাফট করে হিন্দু মহাসভা, সেখানে বলা হয়েছিল মুসলিম লীগের এই যে একাধিপত্য বাংলা জুড়ে চলছে, এটাকে সমুচিত জবাব দিতে হবে, লীগকে পরাজিত করতে হবে, তার স্ট্রাইকের কলকে, মানে 16ই আগস্ট স্ট্রাইকের কলকে পরাস্ত করতে হবে। বেঙ্গল প্রভিন্সিয়াল হিন্দু স্টুডেন্ট ফেডারেশন এরাও একই রকম একটা লিফলেট বার করে। হিন্দু শক্তি সভা তারাও এরকম ঘৃণামূলক লিফলেট বিলি করে। এমনকি বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস তারাও এরকম লিফলেট বানিয়ে ছাপে বিলি করে। এবং ডিস্ট্রিক্ট কমিটিগুলোকে সেই লিফলেট পার্টি ইনস্ট্রাকশন দেওয়া হয় সেগুলোকে ডিস্ট্রিক্টে বিলি করার জন্য এবং মুসলিম লীগের বিরোধিতা করে বন্ধকে ব্যর্থ করার জন্য। ফলে একতরফা কোনো কিছু হচ্ছিল না। এরকম একটি প্রপাগান্ডা ডকুমেন্ট পুলিশ রেকর্ডে পাওয়া যায়, যেখানে এরকম পৃথকীকরণ করা হয়েছে, একটা কোশ্চেন অ্যান্সারের মতো করা হয়েছে। পড়ে শোনায়, খুব ইন্টারেস্টিং। প্রশ্ন করা হচ্ছে যে বাংলার মন্ত্রীকে, উত্তর দিয়েছে সুরাবর্দী। সুরাবর্দী কেন মন্ত্রী? উত্তর দেওয়া হয়েছে কারণ মুসলিম লীগ ক্ষমতায় আছে তাই।
মুসলিম লীগের ক্ষমতা কি করে গেল, লীগের কাছে ক্ষমতা কি করে গেল? বলে যে মুসলিমরা স্লাইট মেজরিটি, তাই মুসলিম লীগ কতদিন ক্ষমতায় আছে? উত্তর 10 বছর। ডিস্ট্রিক্ট বোর্ড কে কন্ট্রোল করে? উত্তর মুসলিমরা। স্কুল বোর্ড কে কন্ট্রোল করে? উত্তর মুসলিমরা। এরা কি সবাই মুসলিম লীগ করে? উত্তর হ্যাঁ। দেশের নাম কি? ভারতবর্ষ অথবা হিন্দুস্তান। মুসলিমরা কি চায়? পাকিস্তান। গুন্ডাদেরকে নোয়াখালীতে ধরা হয়নি কেন? উত্তর এসছে, কারণ ম্যাজিস্ট্রেট এবং পুলিশ উভয় মুসলিম। দেশটা কাদের? উত্তর হিন্দুদের। মুসলিমদের উৎস কি? বলছে মুসলিমরা হচ্ছে পাঠান, যারা অন্য দেশ থেকে এসছে, তারা হিন্দুদেরকে কনভার্ট করে এসছে এখানে। সরকারি চাকরি কারা পায়? উত্তর মুসলিমরা। আমরা তাহলে কি চাই? এখানে আসল মজাটা তৈরি হচ্ছে। বলছে আমরা চাই হিন্দুরা ক্ষমতায় ফিরে আসুক, এটাই তাদের লেজিটিমেট ডিউ। লাস্ট কোশ্চেন, তাহলে আমাদের কি করা উচিত? বলছে হিন্দু প্রধান অঞ্চলে আমাদের পৃথক হিন্দু রাষ্ট্র তৈরি করা উচিত। এটাই সব থেকে ইন্টারেস্টিং। তাহলে মুসলিমদের জন্য শুধু দেশভাগ হয়েছিল কিনা, এই লাস্ট প্রশ্ন এবং উত্তরটা থেকে ভাবার প্রয়োজন আছে। এরকম আরো অনেকগুলো ডকুমেন্ট আছে, আমাদের একটা ভীষণ ইন্টারেস্টিং। আমি এবং সৌভিক বাবু দুজনেই একই জায়গায় বড় হয়েছি, সোদপুর গভর্নমেন্ট হাউজিং এস্টেটে। আমাদের দুজনের বাড়ির মধ্যে একটা খাদি আশ্রম ছিল, গান্ধী সেখানে একসময় ছিলেন, আছে, আরো সুন্দরভাবে সাজানো হয়েছে এখন। এইখানে সোদপুরে এই আশ্রমে গান্ধী যখন বাস করছিলেন, নোয়াখালীর দাঙ্গা পীড়িত এক ভদ্রলোক তাকে একটা চিঠি পাঠান। সেই চিঠিটা পুলিশ রেকর্ডে পাওয়া গেছে। চিঠিটার পয়েন্টগুলো একটু শোনাচ্ছি। উনি গান্ধীকে কটা সাজেশন দেন, শিউরে উঠবেন শুনলে, শুনুন। বলছে ভাইসরয়ের স্ত্রীকে অপহরণ করা হোক এবং মুসলিম লীগ কর্মীর সাথে বিয়ে দেওয়া হোক। গভর্নরের ওয়াইফকে অপহরণ করা হোক, একজন পাঠানের সাথে বিয়ে দেওয়া হোক। বাংলার প্রধানমন্ত্রীর ওয়াইফকে অপহরণ করা হোক, একজন হিন্দু মুচির সাথে বিয়ে দেওয়া হোক। এদের প্রত্যেককে বলপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হোক এবং গভর্নরের বউকে বলপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হোক। তারপর এদের সবাইকে ধর্ষণ করা হোক। একজন নোয়াখালীর ভদ্রলোক গান্ধীকে এই চিঠিটা লিখেছেন, গান্ধী যখন সোদপুরে আছে, ওই অ্যাড্রেসে লেখা। এরকম আরো কতগুলো হিন্দু প্রপাগান্ডা ডকুমেন্ট দেখা গেছে। খুব ইন্টারেস্টিং। ঢাকার সশস্ত্র পুলিশ বাহিনীর যারা হিন্দু সদস্য, তারা এই অ্যাপিল টু কলিগস বলে এরকম একটা লিফলেট প্রচার করে, যেখানে মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানো হয়। আমি খুব বেশি ডিটেলস আর বলছি না, এগুলো জাস্ট নামগুলো বলে দিচ্ছি। কলকাতা থেকে এরকম একটি সংগ্রাম নামে একটা ইয়াং হিন্দু পিপলদের ইয়ে করা হয়, যেখানে বলা হয় যে মহিলা এবং নিজের মা বোনের উপর অত্যাচার আসলে তাকে প্রতিহত করার জন্য রেডি থাকতে। এই ডকুমেন্টটাতেই হিন্দু মহিলাদেরকে ছুরি নিয়ে সাথে ঘোরার কথা বলা হয়, আর হিন্দুদেরকে অনুরোধ করা হয় যে আপনারা বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র মজুত করুন এবং মুসলিম মহিলাদেরকে অপহরণ করে বিয়ে করুন। এটা একদম প্রচারপত্রে ইয়ে করা হয়। একটার নাম ছিল এরকম প্রচারপত্রের নাম, নোয়াখালীতে আগুন জ্বলে হিন্দুরা যায় রসাতলে। নোয়াখালীর মর্মন্তুদ বিবরণ ও আমাদের কর্তব্য। আরেকটার নাম যবনের রক্ত কোথায়। আরেকটার নাম কুকুর সোরাবর্দির মুন্ডু চাই, সাদা চামড়ার রক্ত চাই। এবং এর মধ্যে অনেকগুলোতেই পাঞ্জাব থেকে আসা সশস্ত্র মুসলিম পুলিশদের দায়ী করা হয় এই দাঙ্গার জন্য। আমি আর ডিটেলসে যাব না, আমি শেষ করতে পারবো না। তাহলে এখন বিষয় হচ্ছে যে এই সময় প্রেস কি করছিল। কিছু গবেষক ঐতিহাসিকরা বলছেন প্রেস এ সময় যে ভূমিকা পালন করা উচিত ছিল সেটা না করে ওভার অ্যাক্টিভিজম দেখাচ্ছিল। প্রেস হয়তো কন্ট্রোল করতে পারতো, কিন্তু যা হয় এখন প্রেস কি করছে আপনারা জানেন। একই রকম সময় একটা শুনছেন গল্প, ধরে নিন একই রকম সময়, এবং প্রেস এই ওভার অ্যাক্টিভিজম দেখিয়ে কেউ কেউ হিন্দু প্রপাগান্ডা প্রচার করে ফেলে, কেউ কেউ মুসলিম প্রপাগান্ডা প্রচার করে ফেলে, এবং উভয় পক্ষই বিরোধী প্রেসের অফিসকে দাঙ্গার সময় আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়ে নেয়। যারা হিন্দু প্রপাগান্ডা ছড়িয়েছে যে প্রেস, তাদের অফিসগুলো মুসলিমদের হাতে আক্রান্ত হয়। অন দ্য কন্ট্রারি একই রকম ঠিক উল্টো ঘটনাটা ঘটে। আক্রান্ত হয়েছিল অমৃতবাজার, যুগান্তর, আনন্দবাজার, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, প্রবাসী, এদের অফিস। এগুলো লীগের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিল। উল্টোটা একই রকম ভাবে হয়।
মারোয়াড়ি আর শিখ সম্প্রদায় দাঙ্গায় বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্র দিয়ে হিন্দু দাঙ্গাকারীদের সাহায্য করে। এইখানে আমি এই আলোচনাকে একটা পজ নিচ্ছি, কতগুলো প্রশ্ন তোলার প্রয়োজন আছে এখানে। প্রশ্নগুলো হলো যে পূর্ববঙ্গ থেকে যে উদ্বাস্তুরা আসলেন, এই দাঙ্গা তাদের চরিত্র, তাদের বিশ্বাসকে আদৌ প্রভাবিত করেছিল কি, বা করলে কিভাবে করেছিল, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পূর্ববঙ্গীয় উদ্বাস্তুদের প্রতি কংগ্রেসের ভূমিকা কি ছিল, কেন ছিল, এই আলোচনাগুলো আমি আসবো ছোট ছোট করে। লাস্ট যে প্রশ্ন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পূর্ববঙ্গ থেকে দাঙ্গার ফলে যে হিন্দুরা উদ্বাস্তু হয়ে চলে এলো, ন্যাচারালি তাদের সবার সাম্প্রদায়িক হয়ে যাওয়া উচিত, কিন্তু দীর্ঘ 5-7 দশক আমরা তাদেরকে তীব্র সাম্প্রদায়িক চরিত্রের মানুষ হিসাবে দেখতে পেলাম না কেন? কি হয়েছিল যে তখন তারা নিজের সাম্প্রদায়িক চরিত্রকে সামনে আনলো না, বা ভুলে গেল, বা সম্পূর্ণ অসাম্প্রদায়িক হয়ে গেল, অথচ তাদের তৃতীয় প্রজন্ম আজকে সাম্প্রদায়িক কথা বলছে? এটা আবার একটা মিসিং লিঙ্ক, এটা খোঁজার চেষ্টা করতে হবে। আর আমি বলেছি যেটা সিপিআই এর সাম্প্রদায়িকতা বিরোধী প্রচারের কথা একদম শেষে বলবো। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার সঙ্গে সঙ্গে আমি আলোচনাটাকে জাস্ট বর্ডারটাকে শিফট করে পশ্চিম সীমান্তে দাঙ্গার গল্পে নিয়ে যেতে চাইছি, তাহলে তুলনামূলক আলোচনাটা আনতে সুবিধা হবে। পশ্চিম সীমান্তে দাঙ্গা যে রূপে এসেছিল সেটা পূর্ববঙ্গের থেকে সম্পূর্ণ পৃথক। পশ্চিম সীমান্তে দাঙ্গা হয়েছিল এক লপ্তে, কম সময়ের মধ্যে অনেক বেশি রক্তপাত, অনেক বেশি হিংস্রতা, অনেক বেশি সামগ্রিক লড়াই, সেটা লড়াই হয়েছিল। পূর্ব সীমান্তে ওই রকম ভাবে দাঙ্গা হয়নি, ছোট ছোট ইনস্টলমেন্টে ভাগ হয়ে হয়ে পকেটে পকেটে হয়েছিল, এবং দেশভাগটা হয়েছিল যত না, দেশ ত্যাগটা হয়েছিল যত না দাঙ্গার জন্য, তার থেকে বেশি অন্য অনেকগুলো কারণে। পশ্চিম সীমান্ত ইজ ডিফারেন্ট। সেখানে সামগ্রিক লড়াই, গ্রামকে গ্রাম হত্যা, ভয়ঙ্কর রক্তপাত কম সময়ের মধ্যে, দুটোর চারিত্রিক পার্থক্য আছে। পশ্চিম সীমান্তে আমরা দেখতে পাই এই দাঙ্গার সাথে মিশে আছে ভয়ঙ্কর রকম নারীত্বের লাঞ্ছনা, পুরুষতন্ত্রের সংকট, যেটাকে কাটানোর জন্য পুরুষতান্ত্রিক চেষ্টা, এবং সবশেষে হেরে যাওয়া পুরুষতন্ত্রকে বাঁচাতে রাষ্ট্রের পুরুষতান্ত্রিক চরিত্র নিয়ে বাজারে হাজির হওয়া। এটা একটা মজার জার্নি, এটা একটা মজার গল্প। এটা নিয়ে, এই সময়টা নিয়ে খুব ডিটেলসে কাজ করেছেন উর্বশী বুটালিয়া, ঋতুমেনন, কমলা ভাসিনেরা। আমরা অনেক দেরি করে এই সময়ের ইতিহাস চর্চা শুরু করেছি, অন্তত পাঞ্জাবের ঐতিহাসিকদের থেকে 20 বছর আমরা পিছিয়ে এই চর্চা শুরু করেছি। ফলে যে মেমোরিগুলো এনারা রাখতে পেরেছেন, আমরা যখন পূর্ব সীমান্তে বাঙালি উদ্বাস্তুদের নিয়ে কাজ করার চেষ্টা করেছি, প্রথম প্রজন্মের উদ্বাস্তুদের অনেককে আমরা আর পাইনি। ফলে এই দাঙ্গার সময় যে নারীত্বের লাঞ্ছনা, পুরুষতন্ত্রের ভূমিকা, এর যে ডিটেইলড ন্যারেশন এরা রাখতে পেরেছেন, তাতে আমরা সমৃদ্ধ হয়েছি। কতগুলো গল্প এনারা তুলে এনেছেন, দাঙ্গার সময়কার হিংস্রতার গল্প, এবং পুরো হিংস্রতার মধ্যেই নারীত্বের লাঞ্ছনার গল্পটাই সব থেকে বেশি। অ্যাগ্রেসর মানে আদার কমিউনিটির পুরুষের হাতে, ওন কমিউনিটির পুরুষের হাতে, এবং তৃতীয় স্তরে রাষ্ট্রের হাতে। এই তিনটে স্তরে নারীরা লাঞ্ছিত হচ্ছেন। অ্যাগ্রেসর মানে কোথাও শিখ, কোথাও মুসলিম। পশ্চিম সীমান্তে কতগুলো গল্প বলি, নারীর উপরে সম্মান রক্ষার দায় চাপিয়ে দেওয়া যায় কিভাবে, সেগুলো বুঝতে পারবেন। থোয়া খালসা বলে একটি গ্রাম, সেই গ্রামে মুসলিমরা ঘিরে ফেলেছে একটি শিখ পরিবার। তার প্রধান পুরুষ নিজের পরিবারের 26 জন মহিলার মাথা নিজের হাতে কেটে হত্যা করলেন। সেই একই গ্রামে একাধিক মহিলা বিষ খেয়ে নিহত হলেন, এবং 80 জন মহিলাকে নিয়ে, যিনি মাথা কেটে ফেলেছিলেন তার ওয়াইফ, গ্রামের বাকি মহিলাদের নিয়ে একসাথে কুয়োয় লাফ দিলেন সুইসাইড করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অনার কিলিং,
এই অনার কিলিং এর সিদ্ধান্ত কি মহিলারা নিজেরা নিয়েছিলেন যে আমরা নিজেদেরকে নিহত হতে দেব, আমরা বিষ খাবো, আমরা ডিসিশন নিচ্ছি আমরা মাথা পেতে বসবো মাথা কেটে ফেলার জন্য, নাকি পুরুষরা নিয়েছিল? কেউই নেয়নি, নিয়েছিল পুরুষতন্ত্র, যার মধ্যে পুরুষ মহিলা সবাই রয়েছে। পুরুষতন্ত্রের সম্মান নষ্ট হচ্ছিল। আদার কমিউনিটির পুরুষরা মহিলাদেরকে ধরে নিয়ে যাবে, ধর্ষণ করবে, বিয়ে করবে, বেচে দেবে, হাত বদল হবে। এই অসম্মান থেকে বাঁচার জন্য পুরুষতন্ত্রের কালেকটিভ ডিসিশন ছিল এটা মহিলাদেরকে মেরে ফেলা হবে। সবাই কি স্বেচ্ছায় মারা গেছিল? মনে হয় না। এর অনেকগুলো প্রত্যক্ষদর্শীর বিবরণ উর্বশী বুটালিয়ারা দিয়েছেন। আপনারা যদি বই পড়ে নেন, নাম ধরে ধরে প্রত্যেকের মেমোরি ওখানে উল্লেখ করেছেন, দেখতে পাবেন। আমি যে প্রশ্নটায় আবারও ফিরে আসতে চাইছি যে অপর ধর্মের পুরুষ, নিজ ধর্মের পুরুষ, রাষ্ট্র, এই তিনটে স্তর দাঙ্গা দেশভাগের সময় যা যা সিদ্ধান্ত নিয়েছিল সবকটাই ছিল হচ্ছে নিজের সম্মান বাঁচানোর জন্য দাবা খেলা। যার বড়ে হয়েছিল মহিলারা, তাদের প্রাণ, তাদের সম্মান, তাদের শরীর, তাদের মন, তাদের গর্ভ, এই সবকটার উপর পুরুষতন্ত্র নিজের সম্মানের দাবা খেলছিল। আরো কতগুলো এরকম উদাহরণ তাহলে দিই, বুঝতে সহজ হবে। এখন তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে নিজ ধর্মের পুরুষ, অপর ধর্মের পুরুষ উভয় পক্ষই তাহলে অ্যাগ্রেসার, আগ্রাসনকারী। কিন্তু কোন জায়গাতেই পুরুষতন্ত্র মহিলাদের সম্মানকে পুরোটা রক্ষা করতে পারলো না, সম্ভব হলো না। কোথাও লুট হয়ে গেল, কোথাও সুইসাইড করতে হলো, কোথাও মাথা কেটে নিজের হাতে মেরে ফেলতে হলো। সম্মানটা ঠিক রক্ষা করা গেল না। দেশভাগের মধ্যে হয়ে গেছে, দুটো নতুন রাষ্ট্র এসে গেছে, ভারত পাকিস্তান। উভয় রাষ্ট্রই মহিলাদের এরকম করে সম্মান নষ্ট হয়েছে। পুরুষতন্ত্র যেমন সম্মান রক্ষার চেষ্টা করছিল নিজের, মহিলার নয়, মহিলাকে হত্যা করে নিজের সম্মান রক্ষার চেষ্টা হচ্ছিল, রাষ্ট্র তেমনি বুঝলো যে বিপন্ন পুরুষতান্ত্রিকতাকে রক্ষা করতে গেলে আমার এবার ময়দানে নামতে হবে। নতুন দুটো রাষ্ট্র ভারত এবং পাকিস্তান নিজের পুরুষতান্ত্রিক চরিত্র নিয়ে বাজারে নামলো এবং তৈরি করলো রিকভারি মিশন। তাদের কাজ কি? ইন্ডিয়ার রিকভারি মিশন পাকিস্তানে গিয়ে খুঁজে খুঁজে বার করবে কোথায় কোথায় এরকম অপহৃত লুণ্ঠিত মহিলাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, হিন্দু এবং শিখ, তাদেরকে ফেরত আনা হবে। 4 বছর পরে স্বাধীনতার দাঙ্গার, কিন্তু দাঙ্গা হওয়ার 4 বছর পরে এই মিশন যাচ্ছে। একই রকম ভাবে পাকিস্তান থেকে এরকম টিম আসবে যারা সীমান্তের গ্রামগুলোতে খুঁজে লুণ্ঠিত মুসলিম মহিলাদেরকে নিজের দেশে ফেরত নিয়ে চলে যাবে। মানে শত্রুর বাড়ি থেকে পরায়া, এই শব্দটা ব্যবহার করেছে, পরায়া ঘর থেকে রিয়েল হোম, যেটা ঠিক করে দিচ্ছে রাষ্ট্র, কোনটা তার ঘর, কোনটা তার আসল, কে শত্রু কে মিত্র। নারীর এখানে কোনো বক্তব্যের জায়গা স্বীকৃত হচ্ছে না, কাগজে কলমে স্বীকৃত হচ্ছে না। একটা লাইন আপনাদের পড়ে শোনাই, লাইনটা শুনলেই বুঝতে পারবেন রাষ্ট্র কতটা ভয়ঙ্কর হতে পারে। ভারত সরকারের ডকুমেন্টে পাওয়া লাইন, যে মহিলাদেরকে নিয়ে আসা হবে লুণ্ঠিত হওয়ার 4 বছর পরে, তাদের মতামত কি ছিল? তারা ফেরত আসতে চেয়েছিল? পুরনো পরিবারে অ্যাকসেপ্ট করবে? সমাজ অ্যাকসেপ্ট করবে? সম্ভবত কেউই ফিরতে চায়নি। তাই রাষ্ট্রকে লিখতে হয়েছে দ্য উইশেস অফ দ্য পার্সনস কনসার্ন, মানে মহিলারা, আর ইররেলিভেন্ট অ্যান্ড কনসিকুয়েন্টলি নো স্টেটসমেন্টস অফ সাচ পার্সনস শুড বি রেকর্ডেড বিফোর ম্যাজিস্ট্রেটস। মানে মহিলারা ফিরতে চায় কি চায় না এটা আমার কাছে গৌণ, ইররেলিভেন্ট, অপ্রাসঙ্গিক। তাদের আপত্তিও যাতে ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড না করা হয় তাই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। মহিলারা আসলে কেউ ফিরতে চায়নি। যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তারা এর মধ্যে হয়তো বিবাহিত হয়ে গেছে, অনেকের বাচ্চা কাচ্চা হয়ে গেছে একাধিক, অনেকে সেই মুহূর্তে গর্ভবতী। আবার তারা জানে যে ফিরে গেলে পুরনো পরিবার, পুরনো সমাজ, পুরনো দেশ তাদেরকে অ্যাকসেপ্ট না করার সম্ভাবনা 100%-এরও বেশি। তারা কেউ ফিরতে চায়নি, রাষ্ট্র জোর করে তাদের ফিরিয়েছিল। অ্যাবসলিউটলি ডাবল না, এরপরে ট্রিপল হবে, বলছি সে গল্প। এই যে জোর করে ফিরিয়ে আনা হলো, তাই নিয়ে একটা মুভি আছে পিঞ্জর, দেখবেন। এবার এই যে জোর করে ফিরিয়ে আনা হলো, তার কতগুলো স্তরে স্তরে কতগুলো গল্প আছে।
যখন তাদেরকে খুঁজে আনার চেষ্টা হচ্ছে তখন তারা লুকাচ্ছে তার গল্প মেমোরি, যখন ধরে আনা হচ্ছে তাদের মধ্যে অনেকে নিজের বাচ্চার হাত ধরে এসছে, রাষ্ট্র সময় দিচ্ছে 15 দিন সময় দিলাম, তার মধ্যে বাচ্চাকে হোমে পাঠাতে হবে, নয়তো তোমাকে ক্যাম্প থেকে বার করে দেবো। তাহলে একটা পরিবারে থাকা, একটা পরিবারের সংসারের মধ্যে থাকা এক মহিলাকে লুণ্ঠিত অবস্থায় অন্য দেশে গিয়ে 4 বছর সংসার করতে হলো। আবার রাষ্ট্র তাকে ধরে এনে ভারতে, দিল্লিতে ক্যাম্পে এসে বললো বাচ্চাকে ছেড়ে দিতে হবে 15 দিন, না তো তোমাকে রাস্তায় ছেড়ে দেবো। সেই সময় রিকভারি মিশনে যারা কাজ করেছিলেন, মৃদুলা সারাভাই, রামেশ্বরী নেহরু, সুশীলা নায়ার, কমলাবেন প্যাটেল, দময়ন্তী সেহগল, এদের কারুর মেমো আত্মজীবনী আছে। তারা বলছেন যে এই ভয়ঙ্কর কাজটা করতে গিয়ে আমরা বুঝতে পারতাম না আমি নিজে হিন্দু নাকি ভারতীয় নাকি নারী নাকি শুধুই নির্দয় সরকারি কর্মচারী। মায়ের হাত থেকে বাচ্চাকে আলাদা করে দিচ্ছি জোর করে। এখানে আরেকটা অদ্ভুত গল্প তৈরি হয়। বাচ্চা হলে আলাদা করে দেবো 15 দিন সময় দিয়ে, ঠিক আছে। মহিলাকে নিজের পুরনো পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, যদি পরিবার অ্যাকসেপ্ট না করে মহিলাকেও পার্মানেন্ট লায়াবিলিটি ক্যাম্পে রেখে দেবো, এটা অবধি ঠিক আছে। কিন্তু কোনো মহিলা যদি গর্ভবতী হয়ে আসেন তাহলে তার কি হবে? এখানে রাষ্ট্র পুরো ঘেঁটে খাওয়া হয়ে গেল। আলটিমেটলি রাষ্ট্র বুঝলো, ডিসিশন নিল যে ওই ভ্রূণটা শত্রুর, মহিলা, তার শরীর, তার মন, তার গর্ভ আমার, কিন্তু পেটে আছে শত্রু, এটাকে রাখা যাবে না। অ্যাবর্শন তখন নিষিদ্ধ, লিগাল নয়। কিন্তু রাষ্ট্র প্রযোজিত কয়েকটা নার্সিংহোম এবং হাসপাতাল হলো, জলন্ধরে হলো, দিল্লিতে হলো, দিল্লির নামটা বোধহয় কাপুর হাসপাতাল, পার্ক সার্কাসে হলো কলকাতায়, এবং এই অপারেশনটার নাম দেওয়া হলো অপারেশন সাফায়া। নারী শরীর, নারী গর্ভের উপর রাষ্ট্রের দখলদারি কায়েম হলো জোর করে অপারেশন করিয়ে। কেন করা হলো? তার কারণ ওটা শত্রুর ভ্রূণ, অলমোস্ট ওয়ার বেবি হিসাবে দেখা হলো এদের পুরো ব্যাপারটাকে। ভাবতে পারেন, কল্পনায় আসে আমার স্বাধীন ভারত রাষ্ট্র স্বাধীনতার 4 বছর পর এরকম কাণ্ড করছে। আসলে সময়টা খুব অদ্ভুত। দাঙ্গা, দেশভাগ এমন একটা সময়ের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল, বা হয়তো আবারও দিতে চলেছে, জানি না, যেখানে কোনো লজিক কাজ করে না, যেখানে কোনো সুস্থ চিন্তা ভাবনা অ্যাক্টিভ থাকে না, সবকিছু একটা অদ্ভুত 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 জায়গায় পৌঁছে যায়। আমরা তো কাল পরশু টিভিতে দেখলামই, একজন মানুষ দাউ দাউ করে জ্বলছে, অমানুষের মতো সবাই ভিডিও করছি। এইরকম সময় না এরকম একটা অদ্ভুত মানসিকতাকে তৈরি করে, একটা গণ হিস্টেরিয়া তৈরি করে, তার মধ্যে এইগুলো সবই লিগাল হয়ে যায় এরকম ঘটনা। আজকে খুব খারাপ সময়ের সামনে দাঁড়িয়ে আছি, তো এই ঘটনাগুলোকে আবার মনে করা প্রয়োজন যে খারাপ সময় আসলে কি কি হয়, রাষ্ট্র কতটা বদলে যায়। যাই হোক, এই আলোচনাটা শেষ করবো একটা গল্প দিয়ে। যে মহিলাদেরকে ফিরিয়ে আনা হলো তাদের সাথে যা যা হলো খানিকটা তো বললাম। যাদেরকে পরিবার অ্যাকসেপ্ট করলো না তাদের কি হলো? বেশিরভাগকেই করেনি। কিন্তু এখানেও একটা মজার সংখ্যা তত্ত্ব দেবো আপনাদের। ফিরিয়ে আনা মহিলাদেরকে মুসলিম পরিবাররা অ্যাকসেপ্ট করেছিল অনেক বেশি, অ্যাকসেপ্ট করতে চেয়েছিল অনেক সংখ্যায় কম হিন্দু, শিখরা অলমোস্ট করেই। উর্বশী পুটালি একটা গল্প বলেছেন, সত্যি ঘটনা। ইন্টারভিউ নিতে গিয়ে এক মহিলাকে এরকম ভাবে অ্যাবডাক্টেড হতে হয়েছিল, পাকিস্তানে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে ফিরিয়ে আনা হয়েছিল, পরিবারের কাছে ফেরত দেওয়ার চেষ্টা হয়েছিল, পরিবার অ্যাকসেপ্ট করেনি, মহিলা রাস্তায় ভিক্ষা করে বেড়াতেন। সচ্ছল শিখ পরিবার থেকে আলটিমেটলি উনি দিল্লির ভিখারি হলেন। একদিন মহিলা এরকম রেখে গেছিলেন নিজের এক কন্যা সন্তানকে, এক বাচ্চা হয়ে গেছিল তখন, উনি রাস্তায় ভিক্ষা করছেন। এক কলেজ গোয়ার এরকম বয়সী 20-25 বছর বয়সী এক যুবতীর সামনে গিয়ে হাত পেতেছেন ভিক্ষা দাও বলে। তো গলার আওয়াজ শুনে দুজনেই দুজনের দিকে তাকিয়েছে, মানে ভিখারি চোখ তুলে তাকিয়েছে আর মেয়েটিও তাকিয়েছে। তাকিয়ে কেউ কোনো কথা বলেনি, চুপ করে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে দুজনে দুজনকে না চিনতে পারার ভান করে আবার চলে গেছে। রেখে যাওয়া প্রথম সন্তান যে মেয়েটিকে রেখে গেছিল সে কলেজ যাচ্ছে, তার মা লুণ্ঠিতা হয়ে পাকিস্তানে গেছিলেন, আবার জোর করে ফেরত আনা হয়েছে, পরিবার অ্যাকসেপ্ট করেনি, ভিক্ষা করে বেড়াচ্ছেন। মা এবং মেয়ের দেখা সাক্ষাৎ, জোর করে ফিরিয়ে আনার খুব দরকার ছিল, তারা তো 4 বছর সেটেল করে গেছিল, কিন্তু রাষ্ট্র তার সম্মান রক্ষার জন্য এটা করেছিল। এটাই সেই অদ্ভুত সময়, যে অদ্ভুত সময় অত্যন্ত এমন কিছু ঘটনা ঘটে যায় অনেক দূরে দাঁড়িয়ে দেখলে মনে হয় ছি ছি ছি, সে সময় সবই বোধহয় স্বাভাবিক ছিল। খারাপ সময় আসলে এরকমই করে আর কি সবকিছুকে।
আমরা এইখান থেকে আলোচনাটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাব, কিন্তু তার আগে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা একটু বলে দিই। এই যে অ্যাকসেপ্ট করছে না, মহিলাদেরকে পুরনো পরিবার অ্যাকসেপ্ট করছে না, রাস্তায় আবার বার করে দিচ্ছে, চিনতে অস্বীকার করছে, এই সমস্যাটা এতটাই বড় হয়ে দাঁড়ায় যে রাষ্ট্রকে কতগুলো লৌকিক রূপকের ব্যবহার করতে হয়। রাম সীতার গল্প তুলে আনতে হয়, রামায়ণের অন্য গল্প তুলে আনতে হয়, যাতে এটা প্রমাণ করা যায় যে শত্রুপক্ষ লুট করে নিয়ে যাওয়ার পরেও, তার সুচিতা নষ্ট হওয়ার পরেও তাকে অ্যাকসেপ্ট করো। এটা বোঝানোর জন্য রামায়ণের গল্প বলা শুরু করে রাষ্ট্র, রীতিমতো প্রচার করে, সরকারি প্রচার যন্ত্র। কি কি বলে? বলে সীতাকে তো রাবণ হরণ করেছিল, তার সাথে যৌন সম্পর্কও হয়েছিল, কিন্তু সীতা তারপরে কিন্তু পবিত্র হয়ে গেছেন। কাজেই পরিবারের মহিলাদেরকে যারা যারা এরকম অ্যাবডাক্টেড হয়েছিল, তাকে সীতার কথা ভেবে অ্যাকসেপ্ট করতে পারো। মনুস্মৃতি উল্লেখ করে বলা হয় যে অন্য পুরুষের সাথে যৌন সম্পর্ক হওয়ার পরে যদি 3 বার পিরিয়ড হয়ে যায়, তারপরে উনি শুচি হয়ে যান, তখন আর অশুচি থাকেন না। রাষ্ট্র প্রচার করে এগুলো, ভারত সরকার প্রচার করে এই কথাগুলো, কিন্তু এরপরেও কিন্তু লুণ্ঠিত মহিলাদেরকে পরিবার অ্যাকসেপ্ট করে না। কাজেই এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে যে রাষ্ট্রের ভূমিকা কি কি ছিল। আমি কিছু কিছু জিনিস বাদ দিচ্ছি, কারণ আমি বোধহয় অনেকটা সময় নিয়ে নিয়েছি। কতক্ষণ আছে? আমি একটা বিষয় ফেলে গেছিলাম এখানে, যে কলকাতার দাঙ্গার পক্ষে যে প্রপাগান্ডাগুলো আমি বললাম, তার বিপরীতে আরেকটা সুস্থ চিন্তার প্রপাগান্ডাও ছিল। দাঙ্গা বিরোধী স্বর ছিল, দাঙ্গা আটকানোর চেষ্টা ছিল, যেটা পরিচালিত হয়েছিল কমিউনিস্ট পার্টির দ্বারা। শক্তিতে কম, সংখ্যায় কম, কিন্তু সুস্থ ভয়েস একটা ছিল। সেইটার কয়েকটা উদাহরণ আমি দিই। এই উদাহরণটা দেওয়ার আগে একটা কথা বলে নি, পরবর্তীকালে যারা গবেষণা করছেন এই সময়টা নিয়ে বা এই সময়টা নিয়ে কাজ করেছেন, তারা অনেকেই বলেন যে কমিউনিস্ট পার্টি মুসলিম লীগের সাথে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে গেছিল এবং সেইভাবে দাঙ্গার বিরোধিতা করেনি। কিন্তু কোথাও মনে হয়েছে মুসলিম লীগ কমিউনিস্ট পার্টিকে বিভ্রান্ত করেছিল। ডাইরেক্ট অ্যাকশন ডে ঠিক আগে সকল কমিউনিস্ট বন্দী এবং রাজবন্দীদের মুক্তি দিয়ে মুসলিম লীগ কোথাও কমিউনিস্ট পার্টিকে প্রস্তুত হওয়ার সময় দেয়নি, তাকে বোকা বানানোর চেষ্টা করেছিল। ফলে সমস্ত কমিউনিস্ট বন্দীকে মুক্তি দিয়ে যে বিভ্রান্ত করার চেষ্টা কমিউনিস্ট পার্টিকে করা হয়েছিল, কমিউনিস্ট পার্টি তাতে বিভ্রান্ত হয়েছিল। কিন্তু দাঙ্গার একদম সামনে এসে কমিউনিস্ট পার্টি সম্পূর্ণ চুপ করে ছিল না। কয়েকটা উদাহরণ দেওয়া খুব প্রয়োজন। সমর মুখার্জি বলছেন, যদিও আগের দিন মুসলিম এলাকায় প্রচার করি, বৈঠক করি, কিন্তু এত বিভৎস দাঙ্গা হবে এটা ভাবিনি। কিন্তু দাঙ্গা শুরু হওয়ার পরে কমিউনিস্ট পার্টি এটাকে মিলিত সংগ্রামের মধ্য দিয়ে আটকানোর চেষ্টা করেছিল। ট্রাম ওয়ার্কার্স ইউনিয়নের কি ভূমিকা ভিক্টোরিয়া কলেজের উপর আক্রমণ, সেটা আপনারা সবাই জানেন। আর সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, ডেমোক্রেটিক ভ্যানগার্ড এরা একটা যৌথ মঞ্চ তৈরি করে দাঙ্গা বিরোধিতা করার চেষ্টা করেন। জ্যোতি বসু নিজে নারকেলডাঙ্গার রেল ওয়ার্কার্সদের নিয়ে প্রসেশন করেন। স্বাধীনতা এই নিয়ে অনেকগুলো স্টেটমেন্ট দেয়। কমিউনিস্ট পার্টির কিছু লিফলেটও বেরো, তার মধ্যে একটার নাম হচ্ছে কলকাতায় আবার দাঙ্গা হইতে দিব না, হিন্দু মুসলমান মিলিতভাবে দাঙ্গার ষড়যন্ত্র ব্যর্থ করুন, এটা আরেকটা লিফলেট। খিদিরপুরেও এরকম একাধিক পিস প্রসেশন এবং লিফলেট যায়। আজকে আমার সময় আছে হাতে 10 মিনিট, আমি এটা ডিটেলিং এ আর যাচ্ছি না। কিন্তু আমার যেটা মনে হয়েছে এটা নিয়ে কাজ করতে গিয়ে, যে কমিউনিস্ট পার্টিকে সফলভাবে মুসলিম লীগ বিভ্রান্ত করতে পেরেছিল, ফলে অনেক আগে থেকে কমিউনিস্ট পার্টি এটা আটকানোর জন্য মাঠে নামতে পারেনি। যাই হোক, একটা জায়গা আরেকবার মনে করিয়ে দিয়ে আমি উদ্বাস্তুদের পুনর্গঠনের লড়াইটা বলে শেষ করব। সেই সময়কার প্রদেশ কংগ্রেস, আমার নিজের গবেষণা করতে গিয়ে বারবার প্রশ্ন এসে, আমি স্যারের সাথে একবার আলোচনা করেছিলাম যে কংগ্রেস তো এত পুরনো একটা রাজনৈতিক দল,
পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের তারা শুরু থেকেই শত্রু কেন বানিয়ে ফেললো? কেন এটা তারা ভাবলো না যে এরা পোটেনশিয়াল ভোটার, এরা আমার ভোট ব্যাংক হতে পারে? এর একাধিক কারণ আছে। কংগ্রেস নেতাদের জমি জায়গা দখল করে উদ্বাস্তুরা দক্ষিণ কলকাতায় বসে গেছিল, দমদমে বসে গেছিল। মন্ত্রী ইভেন বিধান রায়, কিরণ শঙ্কর রায়, পুলিশ কমিশনের এদের জমিও দখল হয়েছিল যাদবপুর দমদম অঞ্চলে। ফলে কোথাও একটা আতঙ্ক তৈরি হয়েছিল। জোরদার প্রভাবিত প্রদেশ কংগ্রেস এটা নিয়ে ভয় পেয়েছিল যে জমি দখল করার প্রবণতা, শীর্ষতম নেতৃত্বের প্রশাসকের জমি দখল হয়ে যাচ্ছে, এই প্রবণতা যদি গ্রামে চলে আসে, যদি হুগলি, আরামবাগ, বর্ধমান এই অঞ্চলের নেতাদের জমিও কৃষকরা দখল করতে চায়, এই প্রবণতা ভয়ঙ্কর। ফলে এরা বিপজ্জনক। এই বোধটা কোথাও এসেছিল, কারণ সেই সময় কংগ্রেস চালাতো বেসিক্যালি এই হুগলি গ্রুপের লোকজন। একটা উদাহরণ দিই, তিস্তা নিশ্চয়ই এটা দেখেছে, পুলিশ রেকর্ডের মধ্যে ছিল। কংগ্রেসের কিছু নেতা কলকাতা শহরতলি অঞ্চলে এটা সেন্স করতে পেরেছিল যে যে পরিমাণ উদ্বাস্তু এসছে আমার এরিয়ায়, এদেরকে ত্রাণ দেওয়া, এদেরকে খুশি রাখা, এদেরকে নিজের সমর্থকে পরিণত করাটা জরুরি। সম্ভবত রাজনৈতিক বা মানবিক কারণেই জরুরি, বা দুটোর সম্মেলন আছে এখানে। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই ধরনের স্থানীয় কংগ্রেস নেতাদের বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়ে থ্রেট করেছিল যে তুলে নেব উদ্বাস্তুদের হেল্প করলে, কেস দিয়ে দেবো উদ্বাস্তুদের হেল্প করলে। অজানা গল্প, এটা জেনে রাখা দরকার। কংগ্রেসের শীর্ষতম নেতৃত্ব কংগ্রেসের স্থানীয় নেতৃত্বকে উদ্বাস্তু ত্রাণে অ্যালাউ করেনি, জোর করে, মানে দাদাগিরি করে আটকেছিল। এখন যাই হোক, এইটার মধ্য দিয়ে আমি শেষ আলোচনাটায় চলে আসি। যেটা প্রথমে বলেছিলাম, পশ্চিম সীমান্তের এই যে রক্তপাত, এই লুটপাট, এই ফিরিয়ে আনা মেয়েদের সম্পূর্ণ যে এই গল্পটা, এটা পশ্চিম সীমান্তে বেঁচে আছে, উর্বশী বুটালিয়ার শব্দবন্ধই ব্যবহার করব, ভায়োলেন্স ভিক্টিমহুড প্যারাডাইমের মধ্যে। এবং পাঞ্জাবের পরিবারগুলো তারা নিয়মিত বসে এখনো সেই সময়কার দাঙ্গার ইতিহাসের চর্চা করে, দাঙ্গার গল্পের চর্চা করে। চর্চার মধ্যে কি কি থাকে? ওই অমুক গ্রামে এরকম ভাবে অমুক মহিলা এত বীরত্ব দেখিয়েছিলেন, অমুক গ্রামে 20 খেয়ে 80 জন মারা গেছিলেন, তাদের আত্মবলিদানকে স্মরণ করি। এইভাবে ওই ভায়োলেন্সের গল্পটা তারা বাঁচিয়ে রেখেছে। পূর্ব সীমান্তে কলকাতা শহরতলির উদ্বাস্তু কলোনিতে, জবরদখল কলোনিতে এইভাবে কোনো গল্প বেঁচে নেই, বেঁচে থাকা সম্ভব নয়। তার কারণ পশ্চিম থেকে আসা উদ্বাস্তুদের কেন্দ্রীয় সরকার দুহাত তুলে সম্পত্তি জনবিনিময়ের এবং অর্থ সাহায্যের মধ্যে দিয়ে সেটেল করে দিয়েছিল। কিন্তু পূর্ব সীমান্তের বাঙালি উদ্বাস্তুরা তারা এখনো স্ট্রাগল করেছে, অনেকে এখনো করে চলেছে, অনেকে রুটি রুজি, বাসস্থান, মাথার উপর ছাদ, জমির অধিকারের জন্য। 80-র দশকে অনেকে জমির অধিকার পেয়েছেন, কিন্তু এই কষ্টের মধ্যে ওই কষ্টের স্মৃতিকে তুলে আনা বোধহয় মানুষ চায় না। যেটা পাঞ্জাবে সম্ভব হয়েছে কষ্টের স্মৃতির বিলাসিতা করা, স্মৃতিচারণের বিলাসিতা, সেটা এখানে সম্ভব নয়। ফলে এখানে হয়েছে রিক্রিয়েশনের লড়াই। পূর্ব সীমান্তে থাকা বাঙালি হিন্দু পরিবারগুলি যারা পূর্ববঙ্গ থেকে চলে এসেছে, উদ্বাস্তু কলোনি তৈরি করেছে, তারা প্রতিদিনের জীবন সংগ্রামের মধ্যে দিয়ে গেছে এবং এই জীবন সংগ্রামের একটা বড় অংশ মহিলারা বহন করেছে। অজানা দেশ, অজানা খাদ্যাভ্যাস, অজানা ভাষা, হিংস্র শত্রু মনোভাবাপন্ন সরকার, কেন্দ্র রাজ্য উভয়, জমিদারের আক্রমণ, পুলিশের আক্রমণ, জমি কেড়ে নেওয়ার চেষ্টা, এই সবকিছুর মধ্য দিয়ে নিজের পরিবারকে বাঁচিয়ে থাকার চেষ্টা করা হয়েছে। কিন্তু নারী হিসাবে কি কি চ্যালেঞ্জের সামনে পড়লো? ফেমিনিস্ট জিওগ্রাফির আলোচনা, তিস্তা ডেফিনেটলি এটা আলোচনার জানে এই বিষয়টা। নারী হিসাবে তার প্রাইভেট স্পেস এবং পাবলিক স্পেস, এই দুটো তো আলাদা। নারী হিসেবে সেই দুটোর পৃথকীকরণ আর করতে পারে না, সব ঘেটে যায়, সব মিলে যায়। একটা হোগলা পাতার ছাউনি দেওয়া ঘরে পুরো পূর্ববঙ্গ থেকে সে তার পুরো পরিবারটা বাস করতে শুরু করে, এবং একাধ দিন নয়, অনেক দিন, যেখানে তার নিজের স্বামীর সাথে সে মহিলা থাকছে এবং তার বৃহত্তর পরিবার সেই একই ঘরে থাকছে। ইন্টারভিউ দেওয়ার সময় বহু মহিলা বলেছেন যে আমার স্বামীর সাথে যে ইন্টিমেট হওয়া সবার সামনেই হতে হতো, এবং ক্যাম্পের ইতিহাসও একই রকম। কিন্তু মনে রাখতে হবে, কলকাতা শহরতলিতে যে উদ্বাস্তুরা এসেছিল তারা পূর্ববঙ্গের সচ্ছলতম অংশ, ক্রিমি লেয়ার, যারা বিদ্যা বুদ্ধি আছে কলকাতা শহরে টিকে যেতে পারবো এই ভরসায় চলে এসেছিল। অন্দরমহলের বাইরে সেই মহিলারা কখনো থাকেনি, তারা পুরো পরিবারের সাথে এক ঘরে রাত কাটাচ্ছে, কলোনিতে একটা মাত্র টিউবওয়েল, রাস্তায় স্নান করছে,
তার বাড়ির পুরুষ কাজ করতে চলে যাচ্ছে, কাজের খোঁজে চলে যাচ্ছে, পরিবারের বাকিদের কি খাওয়াবো সেই মহিলাকে সেটা নিয়ে স্ট্রাগল করতে হচ্ছে। কিন্তু একই সাথে আরেকটা জিনিস করছে, যেখান থেকে রিক্রিয়েশনের গল্প বলছি, এই জমি বাঁচানো, সরকারের বিরুদ্ধে লড়াই, জমিদারের কাছ থেকে জমি বাঁচানো, এই যে প্রবল রাজনৈতিক একটা আবহ তৈরি হচ্ছে, এই মহিলারা যারা অন্দরমহলে ছিল তাদেরকে পুরুষের জগতের কাছাকাছি নিয়ে আসছে। এই পরিবেশটা পুরুষের কাছ থেকে বাড়ির পুরুষের কাছ থেকে, কলোনির পুরুষের কাছ থেকে রাজনীতির কথা শোনা, সরকার বিরোধী কথা শোনা, আক্রমণ প্রতিহত করার সামনের সারিতে থাকা একটা নিউ উইমেন তৈরি হচ্ছে, যারা জমি রক্ষা করার জন্য হাতে অস্ত্রও তুলে নিচ্ছে, যারা রাজনীতি বুঝতে শিখছে এবং কাজের খোঁজে, চাকরির খোঁজে বাইরে বেরোতেও বাধ্য হচ্ছে, মিছিলের সামনের সারিতে থাকছে, পুলিশের সাথে মারপিট করছে, গুলিকেও মারা যাচ্ছে। এই নতুন মহিলার কনসেপ্ট আগে পশ্চিমবঙ্গে ছিল না, এই পরিবেশে তৈরি হলো। এই জন্যই আমি বলছি এই দুটো আলাদা জায়গা। একদিকে যন্ত্রণার ইতিহাসের চর্বিত চর্বণ চলে যাচ্ছে, আরেকদিকে নতুন জীবনকে বাঁচিয়ে রাখার লড়াই হচ্ছে, রিক্রিয়েশনের লড়াই হচ্ছে। রিক্রিয়েট করছে তারা নিজের হোমকে, নিজের লাইফকে, নিজের পরিবারকে। এই যে সম্পূর্ণ ভিন্ন বিপ্রতীপের দুটো বিষয়, এই বিষয় দুটোকে আমি এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করলাম। এখান থেকে শেষ যে প্রশ্নটা তুলব, এর মধ্যে সাম্প্রদায়িক চিন্তা তাহলে এদের মধ্যে এলো না কেন? শ্যামাপ্রসাদ তখন বেঁচে এত চেষ্টা করলেন, তা সত্ত্বেও এরা সাম্প্রদায়িক দলের দিকে গেল না কেন এবং সাম্প্রদায়িকতাকে বিশ্বাসও বা করলো না কেন? এটাই আমার শেষ কথা। ইন্টারভিউ নেওয়ার সময় বহু মানুষের সাথে আমি কথা বলেছি, স্পেশালি মহিলাদের সাথে, যার পরিবারের লোক, যার হাজবেন্ড দাঙ্গায় নিহত হয়েছেন। তারা আর কেউ বেঁচে নেই। যখন ছিলেন তখন বলেছেন, আমি কিন্তু সাম্প্রদায়িক হইনি। কেন হওনি? মহিলা আত্মরক্ষা সমিতি, কমিউনিস্ট পার্টি তখন নিষিদ্ধ, মার্চ। মহিলা আত্মরক্ষা সমিতির কাজ ছিল বাড়ি বাড়ি গিয়ে উদ্বাস্তু মহিলাদেরকে বোঝানো যে দাঙ্গা আসলে হিন্দু করে না, দাঙ্গা আসলে মুসলিম করে না, দাঙ্গা যারা করে তারা অপরাধী। ওই সময়ে যারা এই অন্যায় কাজগুলো করেছে তারা ক্রিমিনাল, তাদের ধর্ম যাই হোক না কেন। এবং এই বিশ্বাসটা তারা অনেক প্রজন্ম ধরে বহন করেছে। এবং তারা বলেছে, আমাকে এসে দিদিরা বুঝিয়েছিলেন এই কথা, এবং আমি বুঝেছি ওনারা ঠিক বলছেন। ওই সময়টাই ছিল খারাপ, কারণ তার আগে তো লোকগুলো ওরকম ছিল না, তারপরেও হয়তো এরকম নেই। ওই সময় তারা করেছে এই কাজটা। দাঙ্গাকারীর কোনো ধর্ম হয় না, এই বিশ্বাসটা কমিউনিস্ট পার্টি দিতে পেরেছিল উদ্বাস্তুদের মধ্যে। এই কারণে প্রথম প্রজন্মের উদ্বাস্তুরা কমিউনাল হননি। বাড়ি বাড়ি গিয়ে এই যে বোঝানো, কোথাও বোধহয় কমিউনিস্ট পার্টির এই প্রচার যন্ত্র বিশ্বাস করে ফেলেছিল পরে আত্মতুষ্টির থেকেই, যে আমরা তো উদ্বাস্তুদের অসাম্প্রদায়িক বানিয়ে ফেলেছি। ফলে এই যে নন কমিউনাল টিচিং উদ্বাস্তুদের, এটা কোথাও থেমে যায়। আমরা ধরে ফেলেছিলাম যে বাঙালি উদ্বাস্তু যারা কলকাতা শহরতলিতে বাস করে তাদেরকে অসাম্প্রদায়িক বানিয়ে দেওয়া গেছে। কিন্তু সার জল পেলে সাম্প্রদায়িকতা আবার যে ছবল তুলতে পারে, বাড়ি বাড়ি গিয়ে যে প্রচারটা চালিয়ে যাওয়া উচিত, নন কমিউনাল প্রচার, এইটা মাথায় আসেনি। ফলে যতই লড়াই সংগ্রামের ইতিহাস থাকুক না কেন, যতই রিক্রিয়েট করার ইতিহাস থাকুক না কেন, যতই সরকারের সাথে লড়ে জমির অধিকার কেড়ে নেওয়া হোক না কেন, এবং যতই তাদের বাড়ি গিয়ে প্রথম প্রজন্মকে নন কমিউনাল টিচিং দেওয়া হোক না কেন, এই নন কমিউনাল টিচিং এর অ্যাবসেন্সে সম্ভবত আজকে আবার দেশভাগের গল্প তুলে এনে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মকে সাম্প্রদায়িকতার সুরসুরি দিয়ে তাদেরকে আবার এই খারাপ সময়টার দিকে এগিয়ে দেওয়া যায়। ফলে এটা রিথিঙ্ক করার প্রয়োজন আছে যে নন কমিউনাল টিচিংটাকে চালিয়ে যাওয়া প্রয়োজন ছিল। ফলে কমিউনিস্ট পার্টির ভীষণ বড় সাফল্য, প্রথম প্রজন্মকে অসাম্প্রদায়িক শিক্ষায় দীক্ষিত করা, কিন্তু সে শিক্ষা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে চালিয়ে না যাওয়া বোধহয় ব্যর্থতা। এবং এই উদ্বাস্তুদের দাঙ্গার ইতিহাস, দেশভাগের ইতিহাস, সরকারের বিরোধিতা, কংগ্রেসের শত্রুতা, এই সবকিছু পেরিয়ে জমির অধিকার দেওয়ার লড়াই যে দলটা লড়লো, তারা চাইলে হয়তো আরো একটা দুটো প্রজন্মকে অসাম্প্রদায়িকতার শিক্ষায় শিক্ষিত রাখতে পারত। এবং এটা বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে বাঙালি কলকাতার দাঙ্গা দেখেছে, যে বাঙালি পূর্ববঙ্গের দাঙ্গা দেখেছে, রক্তে স্নান করেছে, আজকে আবার মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ নির্ভর প্রোপাগান্ডা লিটারেচারে প্রভাবিত হয়ে
আবার রক্তের পুকুরের সামনে দাঁড়িয়ে আছি আমরা, রক্তে স্নান করার উপক্রম করছি আর কি। এই ইতিহাস এই কারণেই আপনাদের সামনে তুলে আনলাম, এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে প্রপাগান্ডা লিটারেচার কিভাবে দাঙ্গাকে তৈরি করে, মদত দেয়, এবং সেই প্রপাগান্ডা লিটারেচার আজকে আবার আমাদের সামনে উপস্থিত। তাহলে আমাদের কি করণীয়, এটা আমাদের ঠিক করতে হবে। এবং এই ধরনের সাম্প্রদায়িক হানাহানি হলে আমরা কেমন থাকি, রাষ্ট্র তখন কেমন রূপ নেয়, নারীত্বের লাঞ্ছনা কেমন রূপ নেয়, এটাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি এই কথাগুলো আপনাদের সামনে বললাম। ফলে আজকে কাগজের প্রপাগান্ডার বদলে আমরা যারা হোয়াটসঅ্যাপ ফেসবুকের প্রপাগান্ডায় ভেসে যাচ্ছি, এই ইতিহাসটা একটু মনে করিয়ে দেওয়াটা প্রয়োজন যে আসলে এইরকম খারাপ সময় আসলে আমাদের কি কি হতে পারে। ভালো থাকবেন, নমস্কার।